বন্ধুরা, ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে ইসরায়েল কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না, কারণ ইসরায়েল তার শত্রুকে ঠেকিয়ে রাখার সব শক্তিগুলো ব্যয় করে ফেলেছে, আর তার এখন কোনো শক্তি সামর্থ্য নেই। অতীতে ইসরায়েল যে সকল বিজয় অর্জন করত সেসবের এখন আর কোনো অস্তিত্বই নেই। অক্টোবরের ঘটনার পর ইসরায়েলি হামলায় যত প্যালেস্টাইনি মানুষ নিহত হয়েছে, তার দক্ষিণ আফ্রিকায় দীর্ঘ ৩০ বছরের বর্ণবাদী শাসনে নিহত হওয়া কৃষ্ণাঙ্গ নাগরিকের সংখ্যার থেকে অনেক বেশি। অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি নাগরিকগুলো পশ্চিম তীরের মানুষের উপর হত্যাযজ্ঞ, ধ্বংস ও তাদের সম্পদের উপর অগ্নিসংযোগ করছে। তার নতুন একটি যুদ্ধকে উস্কে দেওয়া হচ্ছে, যা ইসরায়েলের পরাজয় একেবারে সন্নিকটে। যুদ্ধের ব্যর্থতার বিষয়টি ডেকে রাখতেই এখনো গাজায় হামলা চালাচ্ছে নেতানিয়াহু সরকার। সকল কিছুর জন্য একমাত্র দায়ী হলেন মিস্টার নেতানিয়াহু। নেতানিয়াহু বিচার বিভাগ সহ ইসরায়েলের সকল সরকারি প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছেন। গাজা যুদ্ধের ব্যর্থতার জন্য তাকে কারাগারে যেতে হতে পারে। আসলে ক্ষমতালোভী নেতানিয়াহু ক্ষমতা হারানোর ভয়ে গাজা যুদ্ধের ইতি টানছেন না। এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। ইসরায়েলকে রক্ষা করার শেষ ক্ষুদ্র সম্ভাবনাও এখনো রয়ে গেছে। জরুরি ভিত্তিতে যদি উপত্যকায় যুদ্ধ থামানো যায় এবং আন্তর্জাতিক কমিটির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান করা যায়, দীর্ঘদিনের এই অবস্থা ইসরায়েলের টিকে থাকার লড়াই নতুন একটা সম্ভাবনা যুক্ত হতে পারে। ইসরায়েলের সংবাদ মাধ্যমেও এটা প্রকাশিত হয়েছে। এটা শুধু পুরো পৃথিবীর অন্যান্য সামরিক গবেষকদেরও ভবিষ্যৎবাণী তার সঙ্গে 100% মিলে যাচ্ছে। কারণ যদি আমরা ইসরায়েলের যুদ্ধকালীন সক্ষমতা এবং যুদ্ধের ইতিহাস দেখি, তারা কখনোই 1 মাসের বেশি কোনো যুদ্ধ করেনি, এবং তারা পূর্বে কৌশলগতভাবে এমন কিছু করে দেখিয়েছিল যা ওই সময়ের জন্য হয়তো ঠিক ছিল। তবে বর্তমান সময়ে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে হামাসের বিরুদ্ধে তারা এখনো জয়লাভ করতে পারেনি। সে জায়গায় হিজবুল্লাহর মতো শক্ত প্রতিদ্বন্দ্বী এবং ইরানের মতো আঞ্চলিক সুপার পাওয়ার রয়েছে, যারা কিন্তু তাদের সর্বোত্তম প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েলকে মারার জন্য। বাংলায় একটা বিখ্যাত উক্তি আছে, অবাগাছ যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। ইসরায়েলের অবস্থা হয়েছে এরকম। যদি সর্বাত্মক যুদ্ধ সংগঠিত হয়, তাহলে সাইপ্রাসের যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি রয়েছে সেটা হবে ইসরায়েলের জন্য প্রধান হেল্পের জায়গা, প্রধান সাহায্যের জায়গা সেটি। সেখানে আমেরিকার যুদ্ধবিমান এবং যুক্তরাজ্যের যুদ্ধবিমান সহ তার মিত্রদের যুদ্ধবিমান বর্তমানে অবস্থান করছে, এবং কিছু মহড়াও করছে যদি হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ হয় তাহলে তারা কি করবে। এমন অবস্থায় হিজবুল্লাহ তার বহরে থাকা লং রেঞ্জ মিসাইল রয়েছে সেটা সাইপ্রাসের ঘাঁটি লক্ষ্য করে ফায়ার করেছে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে বিবেচনা করলে লেবানন এবং সাইপ্রাসের দূরত্ব 225 কিলোমিটার। এই কাজ করেছে সাইপ্রাসের ভালোর জন্যই, বা প্রকৃত যে চিত্রটা ঠিক কি করতে পারে সেটা বোঝানোর জন্য। তাদের বহরে থাকা সাইবার নামক যে মিসাইল রয়েছে সেটা ফায়ার করেছে, এবং এই জায়গায় সাইপ্রাসের লেবাননের মধ্যে যে আন্তর্জাতিক জলসীমা রয়েছে 150 কিলোমিটার পর সেখানে গিয়ে আঘাত করেছে। যদিও হিজবুল্লাহর এই ব্যালিস্টিক মিসাইল আন্তর্জাতিক জলসীমায় পড়েছে, তবে এখানে সাইপ্রাসেরও জিও রাডার সিস্টেম সেটা কিন্তু ট্র্যাক করেছে এবং মিসাইল ফায়ার হয়েছে এবং এই জায়গায় পড়েছে তা পরিষ্কার বুঝতে পেরেছে। হিজবুল্লাহ ইচ্ছা করলে এই মিসাইল সরাসরি সাইপ্রাসের ভেতরে আঘাত হানতে পারত, তবে সতর্ক করেছে যে তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। এই জায়গায় তৃতীয় পক্ষ আমেরিকা যুক্তরাষ্ট্রের লঞ্চিং প্যাড যদি হও তাহলে তোমাদের উপরেও আক্রমণ হবে। সেটা বোঝানোর জন্য হিজবুল্লাহ একটি মহড়া মাত্র। আন্তর্জাতিক জলসীমায় সাইপ্রাসকে লক্ষ্য করে যে মিসাইল নিক্ষেপ করেছে তার রেজাল্ট নিশ্চয়ই আপনারা দেখতে পারছেন। ইরানের বিখ্যাত প্রেস টিভির খবর, লেবাননের ভেতর সাইপ্রাসের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তিনি দ্রুত ছুটে গেছেন লেবাননের কর্তৃপক্ষের সাথে কথা বলতে। তিনি নিশ্চিত করেছেন যে কোনোভাবেই সাইপ্রাসের ঘাঁটি আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহযোগিতা করার জন্য বা লেবাননের বিরুদ্ধে ব্যবহার করার জন্য ব্যবহৃত হবে না, তাই দয়া করে আর কোনো মিসাইল হামলা করবেন না। বর্তমানে ভদ্রমহিলার ছবি দেখছেন, এর নাম হলো মারিয়া জিয়দ, লেবাননের ভেতর সাইপ্রাসের রাষ্ট্রদূত। তিনি এই হামলার পর জরুরি ভিত্তিতে ছুটে গেছেন হিজবুল্লাহর সদর দপ্তরে হিজবুল্লাহর সঙ্গে কথা বলার জন্য। এরপর তিনি সংবাদ সম্মেলন করে এই কথা নিশ্চিত করেছেন কোনোভাবেই নিজের দেশের সার্বভৌমত্ব ইসরায়েলের জন্য হুমকির মুখে ফেলবে না, কোনোভাবেই তাদের ভূখণ্ড লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে তারা ব্যবহার করতে দেবে না। এই কথা তিনি পরিষ্কার করেছেন এবং সাইপ্রাসের পক্ষ থেকে আমেরিকা ও যুক্তরাষ্ট্রকে নোটিশ দেওয়া হয়েছে, 24 ঘন্টার ভেতর আপনাদের বড় বড় সুসজ্জিত যুদ্ধবিমান রয়েছে সেটা নিয়ে যান এবং বিমান ঘাঁটি খালি করুন। 24 ঘন্টার কিন্তু টাইম দিয়ে দেওয়া হয়েছে। আসলে বিষয়টা হলো ঠেলার নাম বাবাজি।
ইসরায়েল এবং তার মিত্ররাজ এমন ধূর্ত যে তারা মানবিক এবং মানবিকতার ভাষা বোঝে না, তারা সামরিক ভাষা ঠিকই বুঝে। এখন যদি হিজবুল্লাহ সাইপ্রাসকে একটা হুমকি দিত, তাহলে সাইপ্রাসও হিজবুল্লাহকে হুমকি দিত। দেখা যায় বাগযুদ্ধের মধ্যে প্রায় 2 সপ্তাহ পেরিয়ে যেত, কিন্তু হিজবুল্লাহ সময় নষ্ট করতে চাননি। কি দরকার আছে বাগযুদ্ধে দেওয়ার? তারা শক্তিশালী একটি মিসাইল নিক্ষেপ করেছে আন্তর্জাতিক জলসীমায় সাইপ্রাসের কাছে। এটা প্রধান সতর্কবার্তা। যদি তারা সতর্ক না হয়, পরবর্তী সময় সরাসরি তাদের আন্তর্জাতিক জলসীমায় মিসাইল হামলা করা হবে। তারপর স্থলভাগের ধাপে ধাপে যে প্রক্রিয়া রয়েছে সেটা সঠিকভাবে জবাব দেওয়া শুরু হবে। মাত্র 9000 বর্গ কিলোমিটার এলাকা হলো সাইপ্রাস, তাও আবার সমুদ্রের মধ্যে। আবার এই 9000 বর্গ কিলোমিটারের মধ্যে তুরস্ক নিয়ন্ত্রণাধীন যে সাইপ্রাস রয়েছে সেখানে চলে গেছে প্রায় 4000 বর্গ কিলোমিটার এলাকা। বাকি রইল মাত্র 5000 বর্গ মিটার। মাত্র 250 কিলোমিটার দূরে আঘাত হানার জন্য হিজবুল্লাহর হাতে বর্তমানে হাজার হাজার মিসাইল রয়েছে। সেগুলো যদি তারা ফায়ার করে তাহলে সাইপ্রাস আর বসবাসের উপযুক্ত থাকবে না। তাই তারা বুঝতে পেরেছে আমাদের ভূখণ্ড যদি শেষ হয়ে যায়, আমাদের উদ্বাস্ত হয়ে ইউরোপের কোনো দেশে আশ্রয় নিতে হবে। তাহলে আমাদের লাভ হলো কি? তৃতীয় পক্ষের জন্য যুদ্ধ করে আমরা আমাদের মাতৃভূমি হারালাম। আর এই জন্যই কিন্তু তারা পরিষ্কারভাবে এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না এবং আমেরিকা ও যুক্তরাষ্ট্রকেও হামলা করতে দেওয়া যাবে না। বন্ধুরা, সাইপ্রাসের সঠিক সিদ্ধান্তকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন তা অবশ্যই কমেন্টে লিখবেন।